পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। থামছেই না জ্বালানির ভোগান্তি, পাম্প ও স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে বিজিবি এবং পুলিশ। হামসহ 6 রোগের টিকা আনা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 129 জনকে মাসিক ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্ট থেকে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদেরও পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান বাস্তবায়নে মাসিক ক্রীড়া ভাতার আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রাথমিকভাবে 500 ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় 20টি ডিসিপ্লিনের 129 জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। 1 লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। আর্চারি, সাঁতার, সাফ ফুটবল জয়ী নারী দল, কাবাডি, ভলিবল সহ 2025 সাল থেকে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদক জয়ীদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। ক্রীড়া ভাতা ও পুরস্কারের জন্য মনোনীত করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরও। স্বর্ণজয়ীদের 3 লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় 1 লাখ টাকা করে। ক্রীড়া কার্ড, মেডেল ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের জীবন মান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামো, বলেন তিনি। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান রাখেন প্রধানমন্ত্রী। অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছেই না। আজও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন। পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। স্টেশনের মালিকরা বলছেন, অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন, পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। পাম্প স্টেশনে নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বন্দরনগরী চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতেও গ্রাহকদের ব্যাপক চাপ। তাদের সামলাতে পরিবহনে দেওয়া হচ্ছে সরকার নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে কাজ করছে বিজিবি এবং পুলিশ। চট্টগ্রাম মহানগরের বেশিরভাগ পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন গাড়ি চালকরা। জ্বালানি তেল মজুদ ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণ স্থানগুলো পরিদর্শন করেছেন পুলিশ সুপার। এ সময় তিনি জ্বালানি তেল বিতরণে অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। অন্যদিকে সিলেটে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবি। জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে বিজিবি বলছে, ডিপো থেকে সরবরাহ বাড়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সোমবার সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে এবং এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গেল 25 মার্চ থেকে সিলেটের তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসকগণ। সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
নেতৃত্বে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা শেষে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারা। স্থানীয় সরকার পল্লী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে নিয়ে আজকে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা সাবেক 3 বারের সবল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে এই 42 জন প্রশাসককে সঙ্গে নিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেছি। ইউনিসেফের মাধ্যমে হামসহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, দ্রুত টিকা আনা হচ্ছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী তথ্য জানান। মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ এবং আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। জানান, 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। খুব শিগগিরই হামসহ 6টি রোগের টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। হামসহ শিশুরোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট ইনশাআল্লাহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে টানা 1 মাস হামলার পর দেশটির তেল সম্পদে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সমৃদ্ধ খার্গো দ্বীপ দখলের। এদিকে 31তম দিনের মতো চলছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা পাল্টা হামলা। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের তেল চান তিনি। তার টার্গেট অনেকগুলো বিকল্পের একটি ইরানের খার্গো দ্বীপ দখল করা। খুব সহজে এই দ্বীপটি দখলে আশাবাদী ট্রাম্প। তার দাবি, ইরানের সাথে সমঝোতার অংশ হিসেবে 20টি তেলবাহী জাহাজ 30 মার্চ হরমুজ প্রণালী পার হবে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা আলোচনা অনেক অগ্রসর হয়েছে বলে জানান ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন, ইসলামাবাদে যুদ্ধবিরতি বৈঠক আয়োজনে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে টানা 31তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে, মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়ায়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে।